এই এক কথায় বললে এটা রাঢ় বেঙ্গলকে রিপ্রেজেন্ট করছে। রাঢ় বেঙ্গল মানে সাউথে থেকে বীরভূম পর্যন্ত এক্সটেন্ডেড। এই রাঢ় বেঙ্গলের একটা স্পেশাল ইম্পর্টেন্স হচ্ছে বাংলায় সভ্যতার প্রথম বিকাশ হয়েছিল এই রাঢ় বাংলায়। প্রথম স্বাধীনতার বিদ্রোহ এই রাঢ় বাংলায়। ফলে দুর্ভাগ্যক্রমে এখনো এই কলেজের গভর্নিং বডি প্রেসিডেন্টের সাথে আমার আলোচনা হচ্ছিল, যেখানে কোথাও 1500 মিলিমিটারের কম বৃষ্টি হয় না, সেই জায়গাটাকে আমরা বলি ওয়াটার স্ট্রেস। অথচ এখানে ওয়াটার স্ট্রেস হওয়ার কোনো কারণ নেই। এখানকার মাটিতে এত নিউট্রিয়েন্ট যেটা ডেল্টাই বেঙ্গলের থেকেও অনেক বেশি। স্যার বোধহয় আমার সাথে এগ্রি করবেন। ফলে আমাদের বোধহয় রিজিওনাল সায়েন্স কংগ্রেসের মূল কাজ এটাই হওয়া উচিত, সেই যে সায়েন্সটাকে ল্যাবরেটরি থেকে ফিল্ডে নেওয়া এবং এর অ্যাপ্লিকেশনটাকে। আমি আমার ছাত্রছাত্রীদের বলি যে সেই পিএইচডি থিসিসটা করো না যেটা সোসাইটির কোনো কাজে লাগে না। মানে বঙ্কিমচন্দ্রের ভাষায় যদি বলি, স্যার আপনি খুশি হন হাসিং শেখ রামাকৈবর্তের কি হইল তোমার পিএইচডির ফলে? যদি তা না হয় তাহলে এটা করিবার কোনো প্রয়োজন নাই। জগদীশচন্দ্র বসু এবং বাংলার যেসব প্রণম্য বিজ্ঞানীরা বাংলার ওয়াটার রিসোর্স নিয়ে মাথা ঘামিয়েছিলেন, তাদের মধ্যে মেঘনাথ সাহার কথা আপনারা সবাই জানেন, আচার্য প্রফুল্লচন্দ্রের কথা জানেন। 1927 প্রশান্ত চন্দ্র মহালনবিশ নর্থ বেঙ্গলের ফ্লাড নিয়ে একটা অসাধারণ কাজ করলেন। কিন্তু জগদীশ বসু বোধহয় প্রথম সায়েন্টিস্ট যিনি হাইড্রোলজিক্যাল সাইকেলের কথা বললেন, এবং দ্যাট টু ইন এ সিম্পলিস্টিক ল্যাঙ্গুয়েজ, যেটা আর কোনো সায়েন্টিস্ট কখনো করেননি। তিনি 1894 সালে একটা বাংলায় একটা প্রবন্ধ লেখেন, সেটা শিরোনাম ছিল ভাগীরথীর উৎস সন্ধানে। আমার কাছাকাছি যাদের বয়স তার স্কুল লেভেলে পাঠ্য ছিল। আমি যদি এখানে হাত তুলতে বলি, পেছন দিক থেকে কেউ হাত তুলবে না, সামনের দিক থেকে সবাই হাত তুলবে। যখন আমরা স্কুলে এটা পড়েছি তখন এটার মানেটাকে সবটা বুঝেছি তা নয়। যত বয়স বেড়েছে তত আমি অনুধাবন করেছি যে এই প্রবন্ধটা আসলে হাইড্রোলজিক্যাল সাইকেলকে উনি ডেসক্রাইব করছেন অত্যন্ত সহজ সরল একটা ভাষায়। এই জগদীশ বসু শুধু একটা প্রবন্ধ লিখে থামেননি, তিনি ভাগীরথীর উৎসটাকে দেখবেন বলে চলে গেছিলেন। চলে গিয়ে দেবপ্রয়াগ থেকে, তার একটা ভুল হয়েছিল, যে সঙ্গীত আর ছিল দেবপ্রয়াগীরা এদিক থেকে মন্দাকি ভাগীরথী এসে মিশছে, ওদিক থেকে অলকানন্দা এসে মিশছে। উনি ডান দিকে চলে যান। ডান দিকে চলে গিয়ে উনি নন্দাদ্বীপ ত্রিশূলের কাছে চলে গেছিলেন। ওটা ভাগীরথীর মূল উৎস নয়। ভাগীরথীর উৎস হচ্ছে পশ্চিম দিকে, যেটাকে আমরা এখন গোমুখ বলি, গঙ্গোত্রী বলি, সেখান থেকে এসছে। কিন্তু অলকানন্দা একটা ইম্পর্টেন্ট ট্রিবিউটারি যেটা এসছে। এইটা তিনি লিখছেন যখন, যাদের পেছনের দিকে যারা আমার ছাত্রছাত্রী তারা এটা তো পড়েনি, আমি কিছুটা পড়ে তারপর এক্সপ্লেইন করার চেষ্টা করবো। আমি মনে হচ্ছিল ঠিক এই সময় 1894-তে তিনি এই প্রবন্ধটা লিখছেন, এই সময় যদি বেঁচে থাকতেন, এই ক্লাইমেট চেঞ্জটাকে যদি তিনি এক্সপিরিয়েন্স করতেন, তাহলে তিনি আরেকটা প্রবন্ধ লিখতেন। সেটা হচ্ছে ইন্টারাপ্টেড হাইড্রোলজিক্যাল সাইকেল। এই যে ইভাপোরেশন, তারপরে গ্র্যাজুয়াল ফ্লো, তারপরে কনডেনসেশন, তারপরে প্রেসিপিটেশন, তারপরে রান অফ, গ্রাউন্ড ওয়াটার রিচার্জ এবং স্টোরেজ, এই সমস্তটাকে নিয়ে তিনি আরেকটা নিবন্ধ লিখছেন যে এই ক্লাইমেট চেঞ্জ সিনারিওতে এটা কিভাবে ইন্টারাপ্টেড হচ্ছে। আমি কিছুটা অল্প অল্প তিনি যা বলেছিলেন সেটাকে পড়ে এটাকে একটু কন্টেম্পোরারি লিঙ্কেজের চেষ্টা করব, কতটা পারবো আমি জানি না। তিনি লিখছেন, আমাদের বাড়ির নিম্নেই গঙ্গা প্রবাহিত। স্যার আপনাদের মনে পড়বে লাইনটা। বাল্যকাল হইতে নদীর সহিত আমার একটা সখ্য জন্মিয়াছিল। বৎসরের এক সময় পুলক প্লাবন করিয়া জলস্রোত বহুদূর পর্যন্ত বিস্তৃত হইত। এইটা সাউথ এশিয়ান রিভারগুলোর একটা ক্যারেক্টার। সেটা হচ্ছে, যেহেতু এগুলো লার্জলি মনসুন ফেড রিভার, তার পিক ডিসচার্জটা ওঠে জুলাই, অগাস্ট, সেপ্টেম্বরে। তখন সে ওভারটপ করে ফ্লাড প্লেনটাকে ডুবিয়ে দেয়। এবং এটাই কিন্তু একটা সেডিমেন্ট ডিসপারশাল মেকানিজম, এটাই নিউট্রিয়েন্ট ডিসপারশাল মেকানিজম, যার ফলে চিরকালই ভারতীয় কৃষকরা এবং বাংলার কৃষকরা বিশেষ করে তারা ফ্লাড প্লেনটাকে পার্ট অফ দ্য রিভার ভাবতে। আপনি যদি আইনি আকবরী পড়েন তাহলে
সেখানে লেখা আছে স্পষ্ট করে যে ফ্লাড প্লেইনস অফ বেঙ্গল আর ভেরি প্রোডাক্টিভ। এখানে বলছে একটা ধানের বীজ থেকে 3 পর্যন্ত উৎপাদন হয়, এবং এখানকার কৃষকরা অতি যত্নে ফ্লাড প্লেইনটাকে লালন পালন করে। সেইটাই বোধহয় জগদীশ বসু লিখতে চাইছেন, বহুদূর পর্যন্ত বিস্তৃত। আবার হেমন্তের শেষে ক্ষীণ কলেবর ধারণ করিত। এখানকার নদী হরাইজেন্টালি এক্সপ্যান্ড করে, আবার সে শীতের মাসে সংকীর্ণ হয়। এটাই তার ক্যারেক্টার। এটা ইউরোপীয় নদীগুলোর সাথে এর কোনো মিল নেই। ইউরোপের রেইনফল প্যাটার্নের সাথে, ইউরোপের রেইনফল প্যাটার্ন একটা প্লেটো টাইপ, ফলে ওদের ভার্চুয়ালি কোনো রেইনি সিজন নেই যেরকম আমাদের আছে। আমাদের 100 days রেইনফল হচ্ছে, এই সেডিমেন্ট লোড, এই রেইনফল, এই ফ্লাড, এই সব কিছু মিলের আছে। ফলে একটা গন্ডগোল হয়েছিল যখন ইউরোপিয়ানরা এদের শাসন করতে এলো, তখন ওই ইউরোপিয়ান মডেল অফ রিভার ম্যানেজমেন্টটাকে ওরা এখানে সুপার ইম্পোজ করার চেষ্টা করলো। ফার্স্ট থিং হোয়াট দে ডিড, সেটা হচ্ছে নদীগুলোকে বেঁধে ফেলো, দুপারে উঁচু করে বাদ দিয়ে, যাতে বন্যা না হয়। কিন্তু এই ফ্লাড প্লেইন ছিল সবচেয়ে প্রোডাক্টিভ ল্যান্ড। যখনই এই কাণ্ডটা করলো, ফার্স্ট রিভার হুইচ ওয়াজ টেমড ওয়াজ দামোদর, এবং দামোদরকে ওরা বললো যে এটা হচ্ছে দুঃখের নদী, দি সরো অফ বেঙ্গল। কিন্তু আবার ওই প্রেসিডেন্ট স্যারকে বলছি, লোয়ার দামোদর, হ্যামিল্টন লিখছেন, ইজ দ্য মোস্ট প্রোডাক্টিভ ল্যান্ড ইন দি কান্ট্রি। বর্তমান র্যাঙ্কস ফার্স্ট ইন দি এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি, ফলোড বাই তাঞ্জোর। কারণ ওখানে প্রতি বছর বন্যা হয়ে নতুন পলি ছড়িয়ে যেত এবং বাম্পার ক্রপ হতো। এই সায়েন্সটা ট্রাইবরা বুঝতে পারেনি। তারা দেখলো যে রেল লাইন ভেঙে যাচ্ছে, তারা দেখলো জিটি রোড ডুবে যাচ্ছে, তারা দেখলো পানাগড় আর্মি বেসে জল ঢুকছে, বর্তমানের মহারাজা খুব পাওয়ারফুল লোক, তার স্টেটে জল ঢুকে যাচ্ছে, অতএব দামোদরকে টেম করো। তারপরে শিলাই, দ্বারকেশ্বর, রূপনারায়ণ সবগুলো নদী এরকম হলো। এইটা যেটা হলো, নদী তার ফ্লাড প্লেন থেকে হরাইজেন্টালি ডিসকানেক্টেড হয়ে গেল। ইট ইজ কল্ড হরাইজেন্টাল ডিসকানেক্টিভিটি। এই ডিসকানেক্টিভিটির ইম্প্যাক্ট যে বর্তমান এক সময় সারা বাংলাকে খাওয়াতো, সেখানে এই এমব্যাঙ্কমেন্টের ঠিক 4 বা 5 বছর পরে 1863-তে দুর্ভিক্ষ হচ্ছে। আপনারা অনেকেই পড়েছেন রাধাকমল মুখোপাধ্যায় সেই বিখ্যাত বইটা চেঞ্জিং ফেস অফ বেঙ্গল, কলকাতা ইউনিভার্সিটি 1938-এ পাবলিশ করে। তাতে উনি বলছেন, দিস ইজ রেড ওয়াটার ফেমিন। রার বাংলা থেকে যে লাল জলটা এসে প্লাবন ভূমিতে ছড়িয়ে যেত বন্যার সময়, সেটাই ছিল নিউট্রিয়েন্ট, সেটাই ছিল প্রোডাক্টিভিটির মূল। সেটাকে তুমি ডিসকানেক্ট করেছো, এবং হি ডিসক্রাইবড ইট অ্যাজ রেড ওয়াটার ফ্যামিলি। লিখছেন, নদীকে আমার একটি গতি পরিবর্তনশীল জীব বলিয়া মনে হইত। সন্ধ্যা হইলে একাকী নদী তীরে আসিয়া বসিতাম। ছোট ছোট তরঙ্গগুলি তীর ভূমিতে আছড়াইয়া পড়িয়া কুলু কুলু গীত গাইয়া অবিশ্রান্ত চলিয়ে যাইত। তখন অন্ধকার যখন গাঢ় হইয়া আসিত, বাইরের কোলাহল একে একে নীরব হইত, তখন নদীর সেই কুলো কুলো ধ্বনির মধ্যে কত কথাই শুনিতে পাইতাম। এই ফ্লোর মধ্যে তিনি একটা ভয়েস পাচ্ছেন। এইটা দেখবেন জওহরলাল নেহরুর ডিসকভারি অফ ইন্ডিয়া যদি আপনি পড়েন, নেহরুও তাই বলছেন, দি স্টোরি অফ গঙ্গা ইজ দ্য স্টোরি অফ আওয়ার সিভিলাইজেশন। আর যে সঞ্চালকতা করছিল, ওর খুব প্রিয় এই সময়ের একজন গায়ক, যখন জগদীশ বসু লিখছেন, নদীর এই কলধ্বনির মধ্যে শুনিতে পাইতাম, একবার হয়েছে কি তার খুব আপনজন, তিনি লেখেননি, কেইনি, তিনি লিখছেন যে একবার তার প্রিয় পার্থিবজনের এক প্রিয়জনের পার্থিব অবশেষ চিতানলে ভস্মীভূত হইতে দেখলাম। আমার সেই আজন্ম পরিচিত বাৎসল্যের বাসমন্দির সহসা শূন্য হইল। সেই স্নেহের এক গভীর বিশাল প্রবাহ কোনো এক অজ্ঞাত অজ্ঞেয় দেশে নদীর সাথে বহন করিয়া চলিয়া গেল। যে যায় সে আর ফেরে না। তবে কি সে অনন্তকালের জন্য লুপ্ত হয়? মৃত্যুতেই কি জীবনের পরিসমাপ্তি? যে যায় সে কোথায় যায়? আমার প্রিয়জন আজ কোথায়? এবার উত্তর দিচ্ছেন তিনি, তখন নদীর কলকল ধ্বনির মধ্যে শুনিতে পাইতাম মহাদেবের পদতলে। চতুর্দিকে অন্ধকার হইয়া আসিয়াছিল, কুলুকুলু শব্দের মধ্যে শুনিতে পাইলাম আমরা যথা হইতে আসি, আবার তথায় ফিরিয়া যাই। দেখুন, ইকোসিস্টেমের এই সাইক্লিং এর কথা বলছে, নিউট্রিয়েন্ট সাইক্লিং এর কথা বলছেন তিনি। আমার সঞ্চালনা যে করছিল না, খুব খুশি হবে। কবির সুমনের একটা গানের 2টো লাইন আমার এখন মনে পড়ছে। ছলাৎ ছল ঘাটের কাছে গল্প বলে নদীর জল। নদীর জলের মধ্যে প্রচুর কাহিনী লুকিয়ে থাকে।
প্রচুর কথা লুকিয়ে থাকে, যেগুলো যার শোনার কান আছে সে শুনতে পায়। লক্ষ্য করে দেখুন, যে বছর উনি এই ভাগীরথীর উৎস সন্ধানে লিখছেন, সেই বছরই 1894 সালে রবীন্দ্রনাথ ডিসেম্বর মাসে শিলাইদহ থেকে ছিন্নপত্রে লিখছেন, পদ্মাকে দেখে তার কি মনে হচ্ছে। পদ্মা দেখে তার মনে হচ্ছে একটা সাপের মতো। লিখছেন তিনি, পদ্মা তো একটা প্রকাণ্ড নাগিনী বটে। বর্ষার সময় সে আপন সহস্র ফনা তুলিয়া ডাঙার উপর ছোবল মারিতে মারিতে গর্জন করিতে করিতে কেমন করিয়া আপনার প্রকাণ্ড লেজ আশ্রাইতে আশ্রাইতে ফুলিতে ফুলিতে চলিত, সেই দৃশ্যটা আমার মনে পড়িল। এখন শীতকালের সরীসৃপ বিবরের মধ্যে অর্থ প্রবিষ্ট হইয়া সুদীর্ঘ শীত নিদ্রায় প্রতিদিন ক্ষীণতর হইয়া যাইতেছে। এই যে হরাইজেন্টাল এক্সপ্যানশন এবং শ্রিঙ্কেজ, এইটাকে রবীন্দ্রনাথ বলছেন তার মতো ভাষায়। এইবার রবীন্দ্রনাথ বলছেন, নদী তার পাড় ভাঙে, নদী তার গ্রামকে গ্রাম উজাড় করে। তিনি বলছেন, পদ্মা তার জলের মধ্যে এক একটি দেশ বহন করিয়া লইয়া চলিয়াছে। তার জলের মধ্যে কত জমিদারি গুলিয়ে রয়েছে। পদ্মা ভীষণ কৌতুকে এক রাজার ধন হরণ করে আপন গেরুয়া আঁচলের মধ্যে লুকিয়ে অন্য রাজার দরজায় তারা রাতারাতি ফিরে আসছে। প্রাতঃকালে রাজায় রাজায় সেই চরের অধিকার নিয়ে লাঠালাঠি। আমি যখন মালদা মুর্শিদাবাদের নদীর ভাঙনগুলো দেখছিলাম, তখন বারবার দেখেছি যে এপার ভাঙে, ওপারে চর ওঠে, ফলে এপারে গৃহভাড়া মানুষ ওপারে গিয়ে আবার নতুন করে বসতি করে, এবং মাঝে মাঝে চরের অধিকার নিয়ে লাঠালাঠি তো হয়। আমার মনে আছে যে বাংলাদেশের একজন কবি, তিনি লিখছেন যে আমি যখন খুব ছোট, মাহমুদ লিখছেন, আমি যখন ছোট আমাদের বাড়ি ছিল এক উদ্দাম নদীর আক্রোশের পাশে। ক্রমাগত ভাঙনের রেখা একের পর এক গ্রাম উজাড় করে যখন আমার বাড়ির কাছে এলো, আমি তখন ছোট, দৌড়ে এসে বলতাম বাবাকে, আজ ইদ্রিসের গোয়ালঘাটটা গেল বাবা। বাবা বলতো যে যা দেখে আয় কোথায় চর পড়েছে। মানে বাবা বুঝেছিলেন যে এবার তাকে সরতে হবে। বলছে মা চোখের ইশারায় বারণ করতো, কারণ বাবা তখন খুব অসুস্থ, উদ্বিগ্ন। কিন্তু উনি লিখছেন, আমি তো তখন শিশু, আর শিশু তো মিথ্যে কথা বলতে শেখেনি, ফলে আমি সত্যি কথাটাই প্রত্যেকদিন বাবার কাছে এসে। এবার তিনি লিখছেন, যেদিন নদী আসিয়া আমাদের বাড়িটি গ্রাস করিল, আমার বাবা মা সকলে বাক্স প্যাটরা নিয়ে পেছনে একটা উঁচু চরের ওপর গিয়ে নতুন করে বসতি থাকতে লাগলো। দেখতে অনেকটা চরের মতো, অনেকটা কচ্ছপের পিঠের মতো, ইত্যাদি ইত্যাদি। ফলে চিরকালই এটা হয়েছে। জগদীশ বসু এই হাইড্রোলজিক্যাল সিস্টেমটাকে তিনি এক্সপ্লেন করছেন আরো সায়েন্টিফিক্যালি। এইটাকে তিনি বলছেন যে এই উৎস থেকে মোহনা এবং আবার তার প্রত্যাবর্তন, এটা চক্রাকারে আবর্তিত হয়। কিন্তু এই সময়ে এই সাইকেলটা সিরিয়াসলি ইন্টারাপ্টেড হচ্ছে। এবার আমি ওখান থেকে ফেরার চেষ্টা করছি যে এই সময় থাকলে উনি যা দেখতেন। আমি কনসেন্ট্রেট করার চেষ্টা করছি গঙ্গার উপরে, কারণ গঙ্গাটা দেখেই উনি বলেছিলেন। গঙ্গা সম্বন্ধে আমাদের ধারণা কতগুলো মিসকনসেপশন আছে। আমরা ভাবি গঙ্গা মানে এ টেরেস্ট্রিয়াল ফ্লো অফ ওয়াটার। গঙ্গা মানে নদীর একটা ধারা যেটা ভূপৃষ্ঠের ওপর দিয়ে বয়ে যাচ্ছে। কিন্তু গঙ্গা মানে তিনটে লেয়ার। একটা অ্যাটমসফিয়ারিক লেয়ার, যেটা জগদীশ বসু দেখছেন যে মহাদেবের পদতলে গিয়ে পড়ছে, অর্থাৎ হিমালয়ে গিয়ে পড়ছে। দ্বিতীয়টা হচ্ছে টেরেস্ট্রিয়াল ফ্লো অফ ওয়াটার, আর তৃতীয়টা হচ্ছে আন্ডারগ্রাউন্ড ফ্লো অফ ওয়াটার, একটা ইনভিজিবল ফ্লো। এটা চলেছে ভারতবর্ষের ওপরে। প্রতি বছর বাষ্প থেকে ঘনীভূত হয়ে যে পরিমাণ জল পড়ে, সেটা সায়েন্টিস্টরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হিসেব করে বলছে 4000 বিলিয়ন কিউবিক মিটার। এর মধ্যে গঙ্গা একটা নদী, তার মধ্যে ওদিকে সিন্ধু আছে, মাঝখানে গঙ্গা আছে, ওদিকে ব্রহ্মপুত্র আছে, দক্ষিণ ভারতের নদীগুলো আছে। গঙ্গা ক্যারি করে 525 বিলিয়ন কিউবিক মিটার। এইটা আর আন্ডারগ্রাউন্ড ফ্লো হচ্ছে প্রায় 200 বিলিয়ন কিউবিক মিটার। এই যে তিনটে লেয়ারের ফ্লো হচ্ছে, এই তিনটে লেয়ারের ফ্লো এই ক্লাইমেট চেঞ্জ সিনারিওতে কিভাবে ইন্টারাপ্টেড হতে পারে। আগেই একটা ইন্টারেস্টিং কথা বলে রাখি, দিস ক্যান অলসো বি এরিয়া অফ ইম্পর্টেন্ট রিসার্চ। আমাদের এখানে 100 দিনের রেইনফল,
কখনো ভেবেছ, আমার ছাত্রছাত্রীদের জিজ্ঞেস করছি, গঙ্গা কেন পেরিনিয়াম, সারা বছর তাতে জল থাকে? সেটা হচ্ছে যে গঙ্গার যে ক্যাচমেন্টটা, সেই ক্যাচমেন্টটা হচ্ছে 1 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার, 10 লক্ষ স্কোয়ার কিলোমিটার। এটা লার্জলি হিমালয় আছে, প্লেন্সে আছে, ডেল্টাতে আছে। আর দক্ষিণ ভারত থেকে একদল ট্রিবিউটারি তাকে জল দিচ্ছে। সারা দেশের যে জিওগ্রাফিক্যাল এরিয়া, তার 26% হচ্ছে গঙ্গা বেসিন। 11টা রাজ্যের মধ্যে ছড়িয়ে আছে। ইন্টারেস্টিং হচ্ছে, যখন বর্ষার বৃষ্টিটা শুরু হলো মিড জুন থেকে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, তখন গঙ্গা আস্তে 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 ফুলে ফেপে ওঠে। সব ট্রিবিউটারিগুলো তাকে জল দিচ্ছে। সে আস্তে আস্তে একসময় সে দুকুল ছাপিয়ে ওঠে। লক্ষ্য করে দেখো, নদী আস্তে 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 বেঙ্গল ডেল্টায় যখন প্রবেশ করলো, তখন সে ট্রিবিউটারি রেজিম থেকে ডিস্ট্রিবিউটারি রেজিমে গেল। মানে গঙ্গা বেঙ্গল ডেল্টায় ঢুকে প্রথম একাধিক শাখায় ভাগ হচ্ছে। সেই জন্য বেঙ্গলে আমরা বলি শতমুখী গঙ্গা। ইট ইজ ডেসক্রাইবড অ্যাজ শতমুখী অর 100 মাউথস। আরো লোয়ার রিচে যখন যাবে, ইউ উইল ফাইন্ড এ টাইডাল অ্যান্ড নন টাইডাল রেজিম, যেখানে টাইড ঢুকছে, টাইড বেরোচ্ছে। এই যে অবস্থাটা, এইটা বেঙ্গল ডেল্টার একটা ক্যারেক্টার। ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, ওই 100 দিনের বৃষ্টি যখন হচ্ছে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত, তখন গঙ্গা ফুলে ফুলে উঠছে। অক্টোবরে বৃষ্টি থেমে গেছে, তবু গঙ্গা পেরিনিয়াল, গঙ্গাতে জল বইছে, কম বইছে কিন্তু বইছে। কি করে আসছে? সেটা হচ্ছে বৃষ্টির সময় যে ইনফিল্ট্রেশনটা হয়েছে, গ্রাউন্ড ওয়াটার রিচার্জটা হচ্ছে, সেইখান থেকে একটা ইনভিজিবল বেস ফ্লো গঙ্গাকে বাঁচিয়ে দিচ্ছে। কখন? অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, প্রায় ফেব্রুয়ারি শেষ বা মার্চের গোড়া পর্যন্ত, এই 5 মাস। এই গ্রাউন্ড ওয়াটার ফ্লোটাকে আমরা বলি এফ্লুয়েন্ট সিপেজ বা বেস ফ্লো। এটা কত? প্রায় 200 বিলিয়ন কিউবিক মিটার জল। এইবার আমাদের এগ্রিকালচারাল এক্সপ্যানশন হয়েছে গত কয়েক দশকে, এক্সটেন্সিভলি গ্রাউন্ড ওয়াটার ডিপ্লিশন হয়েছে, যার ফলে ফেব্রুয়ারি অনওয়ার্ডস, আর্লি মার্চে থেকে গ্রাউন্ড ওয়াটার টেবিল এমন একটা লেভেলে নামতে আরম্ভ করে, যেখান থেকে আর বেস ফ্লোটা আস্তে আস্তে ডিসঅ্যাপিয়ার করে। এই বেস ফ্লোটা ডিসঅ্যাপিয়ার করলে গঙ্গা কি যাওয়ার কথা, একদম জল থাকার কথা নয়। ইনসিডেন্টালি দেখুন, ঠিক সেই সময়ে হিমালয়ান স্নোগুলো মেল্ট করতে আরম্ভ করে মিড মার্চ থেকে, এবং স্নো মেল্ট ওয়াটারটা পরের 2 মাসে 70% ফ্লোকে কন্ট্রিবিউট করে। দেখুন, 3টে ডিস্টিংক্ট কম্পোনেন্ট, একটা রেইন ওয়াটার, একটা গ্রাউন্ড ওয়াটার, আর একটা স্নো মেল্ট ওয়াটার। কেউ কারো গায়ের ওপর পড়ছে না। এবং যার জন্য ব্যারি কমানার বলতেন, নেচার নোজ দ্য বেস্ট কাইন্ড অফ ইঞ্জিনিয়ারিং, ডোন্ট ট্রাই টু অল্টার ইট টু মাচ। এই যে জিনিসটা, এই সিস্টেমটা অপারেট করে, এই সিস্টেমটা কন্টিনিউয়াসলি অপারেট করে। এখন হিমালয়কে বলা হয় ওয়াটার টাওয়ার অফ সাউথ এশিয়া। এখানে 10টা মেজর এশিয়ান রিভার, ইনক্লুডিং ইন্দাস, গঙ্গা অ্যান্ড ব্রহ্মপুত্র, আর ওদিকে আরো যেসব চায়নার দিকে যেসব নদীগুলো গেছে, তাদের মেইন সোর্স অফ ওয়াটার হচ্ছে হিমালয়, যার ফলে ওকে বলছে ওয়াটার টাওয়ার অফ ইন্ডিয়া। 200 কোটি মানুষ এই হিমালয়ান ওয়াটার উপর নির্ভর করে, যেটা আচার্য বলছিলেন। এখন 200 কোটি, 25% অফ দি গ্লোবাল পপুলেশন রিলাই অন দিস। হিমালয়ের টোটাল এরিয়াটাকে যদি আমরা দেখি, যেটা একটা পার্ট মাত্র জগদীশ বসু দেখেছিলেন, সেটা হচ্ছে অ্যাবাউট 33,000 স্কোয়ার কিলোমিটার। সেখানে এই যে বললাম 4,000 বিলিয়ন কিউবিক মিটার একটা পার্ট বৃষ্টি হয়ে পড়ে, কিন্তু ওখানে যেটা সলিড হয়ে পড়ে, স্নো হয়ে পড়ে, যে গ্লেশিয়ার স্টোরেজটা আছে, সেটা 3421 কিউবিক কিলোমিটার। একটা হিউজ ওয়াটার স্টোর হয়ে আছে। এইটা লিন সিজনে, দুটো কথা একটু পরিষ্কার করে বলা দরকার, আমার ছাত্রছাত্রীদের জন্য বিশেষ করে বলছি। সেটা হচ্ছে, একটা হচ্ছে গ্লেশিয়ার, আর একটা হচ্ছে স্নো। স্নো হচ্ছে সিজনাল। যেমন ধরুন, আমরা যারা হাই অল্টিটিউড ট্রেক করতাম, কালী পুজোতে 4 ধাম বন্ধ হয়ে যায়। এই যে কেদার, বদ্রী, গঙ্গোত্রী, যমুনোত্রী মন্দিরগুলো কালী পুজোর রাতে থেকে বন্ধ হয়ে যাবে। বিগ্রহকে নিচে নামিয়ে আনা হয়। একটা জায়গা আছে, নির্দিষ্ট জায়গায় এক একটার জন্য রাখা আছে, সেখানে বিগ্রহের পুজো চলবে। এবার ওটা আবার অক্ষয় তৃতীয়ার সময় খুলবে।
অক্ষয় তৃতীয়া লক্ষ্য করে নর্মালি হয় কি এপ্রিল মাসে, নর্মালি অক্ষয় তৃতীয়া এপ্রিল মাসে হয়। এই সময় প্রথমে ইন্দো টিবেটিয়ান ফোর্স যায়, আরো আর্মিরা যায়, তারা রাস্তাগুলোকে ক্লিয়ার করে। এই স্নোমেল্টটা তখন স্নোমেল্ট করতে আরম্ভ করে। এইটাই গঙ্গাকে বাঁচিয়ে রেখেছে সে লিন সিজনে। ফলে একসময় গ্রাউন্ড ওয়াটারটাকে আমরা প্রায় ডিপ্লিট করে ফেলছি। স্যার 110টা ব্লক বোধ হয়, ইফ আই এম নট রং, 120টা এখন, যেটা গ্রাউন্ড ওয়াটার ডিপ্লিটেড, এবং আরো বোধ হয় 50টার কাছাকাছি ফ্লোরাইড কন্টামিনেটেড। এবং আমি সেঞ্চুরি স্কেল ক্লাইমেট চেঞ্জ যখন ডিসকাস করছিলাম, বিলিভ মি, বেঙ্গল ডেল্টাতে গ্রাউন্ড ওয়াটার টেবল ইজ ডিপ্লিটিং at the rate of 13 centimeter per year. This seems to be alarming. এবার গ্রাউন্ড ওয়াটার টেবল শুধু আপনাকে জল দেয় না, ইট ইজ এ লোড বিয়ারিং লেয়ার, এবং আপনি যখন তলায় একটা ভয়েড ক্রিয়েট করছেন, এই লোড বিয়ারিং লেয়ারটাকে যখন আপনি উইক করছেন এবং উপরে ক্রমাগত ওভারলাইং লোড চাপাচ্ছেন, সিটি ইজ গ্রোয়িং, এক ধার থেকে বাড়ছে শহর বহরে গতরে, এবং ভার্টিক্যালি সে ছুতে চাইছে, যার ফলে কলকাতা এবং বড় শহরগুলো সাবসাইড করতে বাধ্য। কলকাতা হ্যাজ স্টার্টেড টু সাবসাইড, সেন্ট্রাল ক্যালকাটা সাবসাইড করেছে, এবং ইট লুকস লাইক এ বেসিন। ফলে একটা অ্যালার্মিং জায়গায় আমরা পৌঁছে যাইছি। কোয়েশ্চেন হচ্ছে, যদি এই টেম্পারেচারটা ক্রমশ বাড়তে থাকে, তাহলে এই রিলেশনশিপটা ইন্টারাপ্টেড হবে। এই রিলেশনশিপটা কি? সেটা হচ্ছে বললাম যে অ্যাটমসফিয়ারিক ফ্লো, টেরেস্ট্রিয়াল ফ্লো আর গ্রাউন্ড ওয়াটার ফ্লো, এর যে রিলেশনশিপটা, আরো সহজ করে বললে রান অফ ইনফিল্ট্রেশন রেশিওটা। রেইনফল প্যাটার্নে সেঞ্চুরি স্কেলে যখন আমরা অ্যানালিসিস করছি, একটা জিনিস লক্ষ্য করছি, দেয়ার ইজ এ টেন্ডেন্সি অফ ডিলেইড মনসুন। মনসুনটা পিছিয়ে যাচ্ছে, যে সময় আসার কথা সে সময় আসছে না। আর আরেকটা জিনিস ঘটছে, দেয়ার ইজ এ টেন্ডেন্সি অফ শর্ট ডিউরেশন ইন্টেন্স রেইনফল। আপনাদের মনে থাকতে পারে what happened this year in North Bengal, what happened this year in Dharani and many other parts of একটা জায়গায় হিমালয়ে 12 ঘন্টায় 512 মিলিমিটার রেইনফল, হিস্টোরিক্যালি হাইয়েস্ট হুইচ উই এক্সপিরিয়েন্স দিস ইয়ার। যার ফলে হচ্ছে কি হিমালয়টা ডিস্টেবিলাইজ হয়ে যাচ্ছে। এবং যেটা মূল উদ্বেগের বিষয়, যদি ইভাপোরেশন বাড়তে আরম্ভ করে, স্নোফলটা কমতে আরম্ভ করে, তাহলে যেটা বিপদ, সেটা ইনিশিয়ালি সায়েন্টিস্টরা প্রেডিক্ট করছেন 2050 সাল পর্যন্ত স্নোমেল্ট ওয়াটার বাড়বে, তারপরে ইট উইল শার্পলি ডিক্লাইন, দ্যাট উইল লিড টু এ সিরিয়াস ক্রাইসিস। আমি আপনাকে কিছু তথ্য দেব অল্প স্বল্প। সেটা হচ্ছে হিমালয়া ওয়ার্মিংটা সায়েন্টিস্টরা হিসেব করে দেখছেন। আমি কয়েকদিন আগে ইসি বোর্ডে গেছিলাম, ইসি বোর্ডের সমস্ত সারা পৃথিবীর সায়েন্টিস্টরা এক জায়গায় হয়েছিলেন, কাঠমান্ডুতে মিটিংটা হয়। সেটা হচ্ছে যে হিমালয় হচ্ছে ওয়ার্মিংটা অ্যাট দ্য রেট অফ 0.28 ডিগ্রি সেন্টিগ্রেড পার ডিকেড, ইট ইজ ফাস্টেস্ট ইন দি ওয়ার্ল্ড। ইট হ্যাজ অলরেডি ওয়ান গত 3.1.5 ডিগ্রি। আপনাদের মনে থাকতে পারে যে সায়েন্টিস্ট একটা থ্রেশহোল্ড বলে বলেছিলেন 1.5 টু ম্যাক্সিমাম 2 ডিগ্রি। মেল্টিং অফ দি গ্লেশিয়ার 2000 সাল থেকে more or less 65% increase করেছে, annual melting of the year glacier. Snow cover days decreasing, permafrost and thaw initially একটু expand করে তারপর আবার shrink করতে আরম্ভ করেছে। পিক মেল্টিং যেটা, সেটা বলছে 2030 থেকে 2050 এর মধ্যে কোনো সময় ঘটবে। তারপরে যদি এটা ঘটে, তাহলে যেটা অনেকগুলো ঘটনা ঘটবে পরপর, সেটা হচ্ছে হিমালয়ান গ্লেশিয়াল লেকগুলো তারা এক্সপ্যান্ড করছে। অর্থাৎ এই যে স্নোবেল্ট ওয়াটারটা সবটা সারফেসে গ্রাউন্ড এতে নিচে নামছে না। মোরেইন, টার্মিনাল মোরেইনের পেছনে অনেক গ্লেশিয়াল লেক তৈরি হচ্ছে। এই গ্লেশিয়াল লেকের এক্সপ্যানশন কতটা হয়েছে জানেন? 1990 থেকে নাম্বার অফ গ্লেশিয়াল লেক হ্যাজ ইনক্রিজ 47% and the total area has increased 62%. এখন এই টার্মিনাল মোরেইন মানে কতগুলো পাথর, কাকর, বালির একটা মোরেইনের পেছনে জলটা জমে আছে। আপনাদের মনে আছে 2013 সালে গান্ধী সরোবর বার্স্ট করেছিল কেদারনাথের উপরে? ইট ওয়াজ এ গ্লেশিয়াল লেক। একটা টরেন্সিয়াল রেইনফলে ওই টার্মিনাল মোরেইনটা যদি ভেঙে যায়, আপনাদের মনে থাকতে পারে 4 আগস্ট 2023 সিকিমে
লেক ব্লাস্ট করেছে, সেম রিজন। এবছরও দেখুন 4th অক্টোবরে আরেকটা কাণ্ড হলো, একটা টরেন্সিয়াল রেইনফল, শর্ট ডিউরেশন ইন্টেন্স রেইনফল এই 30টা ক্যাচমেন্ট সমস্ত নর্থ বেঙ্গল থেকে ডিভাস্টেড। এই 4th অক্টোবর আমি রিলেট করার চেষ্টা করছিলাম, জানি 1968 সালের 4th অক্টোবর, সেদিন ছিল লক্ষ্মী পুজোর রাত। তিস্তা ক্যাচমেন্ট একটা টরেন্সিয়াল রেইন জলপাইগুড়ি শহরকে লণ্ডভণ্ড করে দেয়। 23-এ যে ঘটনাটা সিকিমে ঘটছে সেটাও 4th অক্টোবর, আর এবার যা ঘটলো এটাও 4th অক্টোবর। এটা কাকতালীয় নয়, যেটা হয়েছে সেটা হচ্ছে একটা হচ্ছে ডিলেড মনসুন যেমন হয়েছে, মনসুনটা এক্সটেন্ডেড হচ্ছে টু আর্লি পার্ট অফ দি অক্টোবর। এটা আমাদের অ্যাগ্রারিয়ান ইকোনমিকে একটা সিরিয়াস চ্যালেঞ্জের মুখে ফেলছে। কৃষ্ণেন্দু এগ্রি করবে, সেটা হচ্ছে আমাদের দেশের কৃষকরা, আপনারা সবাই স্যার তো ভালো করেই জানেন, একটা নার্সারি বেড তৈরি করেন, আমরা বলি বীজতলা। তার আকাশের দিকে তাকিয়ে থাকে, মাটিটা যখন রেডি হয় তখন ট্রান্সপ্লান্টেশন শুরু করেন। এবার ডিলেড মনসুন হলে কি হয়, সেটা হচ্ছে আইদার তারা গ্রাউন্ড ওয়াটার টেবিলের উপর ডিপেন্ড করতে আরম্ভ করে, অথবা তারা দেরিতে ট্রান্সপ্লান্ট করবে। দেরিতে ট্রান্সপ্লান্ট করলে টেম্পারেচার সাইকেলটাও তো চেঞ্জ হয়ে যায়, ফলে এক্সপেক্টেড প্রোডাকশন পাওয়া সম্ভব নয়। ফলে এই চ্যালেঞ্জের মুখোমুখি কৃষি ব্যবস্থাটা পড়েছে। বলছে যে গ্লেশিয়ার এরিয়া লাস্ট 30 বছরে 3 ডিকেডে 25% সিঙ্ক করেছে। গ্লেশিয়ারগুলো প্রায় 46 সেন্টিমিটার করে প্রতি বছর পাতলা হয়ে যাচ্ছে, থিকেনিং হচ্ছে। আর উইন্টার অফ দি 2024, এই গত শীতকালটা, তাতে স্নোফল ছিল অ্যাবাউট 24% লেস দেন নর্মাল, লং টার্ম অ্যাভারেজ থেকে 24% কম হয়েছে। সমস্ত কিছুই কিন্তু একটা ইঙ্গিত করছে যে একটা ক্লাইমেট ওয়াটার নেক্সাস, আমি ওই জন্য টকটার নাম দিয়েছিলাম, এটা কোথায় কোন দিকে আমাদের নিয়ে যাচ্ছে। আরেকটা ইন্টারেস্টিং তথ্য হচ্ছে যে স্ট্রিম ফ্লো অ্যান্ড ইভাপো ট্রান্সপিরেশন আর 2 মেইন কম্পোনেন্টস, এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে প্রেজেন্ট ইভাপো ট্রান্সপিরেশন রেট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলছে অ্যাবাউট 41 to 42%। এবার উত্তাপ যদি বাড়তে আরম্ভ করে এইটা চেঞ্জ হয়ে যেতে পারে। আর শর্ট ডিউরেশন ইন্টেন্স রেইনফল হলে তারা রিচার্জ করবে কম, রান আপ হবে বেশি, মানে দেয়ার উইল বি মোর ফ্লাড অ্যান্ড লেস গ্রাউন্ড ওয়াটার রিচার্জ। এর সাথে সাথে আরেকটা মডার্ন সাইন্টিফিক রিসার্চ বলছে যে মনসুন সিস্টেমটাও ইম্প্যাক্টেড হতে আরম্ভ করেছে। ওরা বলছে ইট হ্যাজ রিচড অলমোস্ট এ টিপিং পয়েন্ট। কি বলছে জানেন, বলছে যে গ্রিন হাউস গ্যাস আমরা যে বাতাসে মেশাচ্ছি সিন্স ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, ইফ ইট কন্টিনিউস অ্যাট দ্য প্রেজেন্ট রেট, তাহলে রেইনফল ভ্যারিয়েবিলিটি উইল চেঞ্জ ফ্রম 30 to 50%। আমরা যখন 120 বছরের রেইনফল প্যাটার্ন অ্যানালিসিস করছিলাম, তখন দেখছি টোটাল রেইনফল যে খুব হেরফের হয়েছে তা নয়। যেটা হয়েছে সেটা হচ্ছে একবার শর্ট ডিউরেশন ইন্টেন্স রেইনফল হচ্ছে, ফলোড বাই এ মিড মনসুন ব্রেক। এইটা ইকোসিস্টেমের উপর একটা হিউজ ইম্প্যাক্ট ফেলছে। ফলে এটাকে যদি অন্য একদিকে দেখি, ইকোসিস্টেমের উপরে যা ইম্প্যাক্ট, সেটা ছাড়াও সেটা হচ্ছে হাইড্রোপলিটিক্সের দিক থেকে যদি দেখেন, সেটা এই সাবকন্টিনেন্টের লোয়ার রিচে একদিকে পাকিস্তান, একদিকে ভারত, একদিকে বাংলাদেশ, যারা এই ইন্দাস গঙ্গা ব্রহ্মপুত্র সিস্টেমটার উপর নির্ভর করে। ওদিকে ইন্দাস সিস্টেম, মাঝখানে গঙ্গা সিস্টেম, পূবে ব্রহ্মপুত্র সিস্টেম। সাউথ এশিয়ান যে হাইড্রোপলিটিক্সের নেচার, তাদের একটা টেন্ডেন্সি হচ্ছে আপার রাইপেরিয়ান যারা স্টেট, তাদের একটা ধারণা we can control the river, we can intercept the river, কিন্তু river does not recognize the international border, political boundary ও চিনতে পারে না, ও political boundary পার হয়ে যেতে চায়। এখন আপার রাইপেরিয়ান স্টেট কিন্তু একটা কথা, ইন্টারন্যাশনাল রুলস বলছে যে ইউ হ্যাভ রাইট টু ইউজ রিভার ওয়াটার, তোমার রাইট আছে ইউজ করার, বাট ইউ হ্যাভ নো ওনারশিপ, তুমি নদীর মালিক নাও। সব দেশই ভাবে, চায়না ভাবে যদি ব্রহ্মপুত্রকে আমরা বর্ডারে আটকে দিই তাহলে বাংলা ইন্ডিয়াকে কিরমভাবে জব্দ করা যায়। আমাদের এক মাননীয় মন্ত্রী বললেন, পুলওয়ামা কাণ্ডের পর আপনার সংবাদপত্রে দেখেছেন, আমি চমকে দিই, ব্লাড অ্যান্ড ওয়াটার কান্ট ফ্লো টুগেদার। এই ধরনের স্টেটমেন্টগুলো হাইড্রোপলিটিক্সকে আরো কমপ্লেক্স করে চলছে। এখন যেহেতু রেইন ওয়াটার
টাই অ্যাগ্রারিয়ান ইকোনমিকে মেইনলি সাপোর্ট করে, কি হবে সেটা দের উইল বি মোর স্ট্রাকচারস অ্যালং দ্য হিমালয়, আরো অনেক বেশি ড্যাম বিল্ডিং এর প্রবণতা বাড়বে। চায়না এমন ড্যাম তৈরি করতে চাইবে যেটা আকাশকে ছুতে চায়, পৃথিবীর বৃহত্তম। আমাদের দেশও তাই। এখন প্রথম পর্বে যখন আমাদের দেশে লার্জ ড্যাম টেকনোলজি শুরু হয়েছিল, নেহেরু বলেছিলেন লার্জ ড্যাম উইল বি দ্য টেম্পলস ফর মডার্ন ইন্ডিয়া। পরে যখন উনি দেখলেন যে এই লার্জ ড্যামের নিচে 5 কোটি ট্রাইবাল মানুষের গৃহহীন, একেবারে মৃত্যুর আগে তিনি বলছেন যে আমি এক বৃহৎ আয়তনের রোগে আক্রান্ত হয়েছিলাম, আমার উচিত ছিল ছোট ছোট প্রকল্পের দিকে যাওয়া, ডিসেন্ট্রালাইজ ওয়াটার হারভেস্টিং এ যাওয়া। ফলে এই যে লংজিটিউডিনাল ডিসকানেক্টিভিটি হলো, বড় ড্যামগুলো আমরা তৈরি করে অনেক জল স্টোর করতে চেষ্টা করলাম, তাতে রিভারটা লংজিটিউডিনালি ডিসকানেক্টেড হলো, হ্যাবিট্যাট ফ্র্যাগমেন্টেশন হলো। হ্যাবিট্যাট ফ্র্যাগমেন্টেশন মানে তো সহজ কথা বলছি, ইলিশ মাছ তারা বে অফ বেঙ্গল থেকে উঠে ফারাক্কা দিয়ে আগে প্রায় বেনারস ছাড়িয়ে চলে যেত। যখন থেকে ফারাক্কা ব্যারেজ এবং অন্যান্য স্ট্রাকচারগুলো হয়েছে, এটা আর ভাগলপুরের যারা মৎস্যজীবী তারা বলেন একটাও আর মাছ আসে না। আমি ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলছিলাম, ওরা বলে আমরা ফিশ ল্যাডার তৈরি করি, এরকম একটা স্ট্রাকচার যখন তৈরি করি, একটা ফিশ ল্যাডার তৈরি করি যাতে মাছ ঢুকতে পারে। এখন মাছ তো অত ইঞ্জিনিয়ারিং টেকনোলজি জানে না, তাকে বলা হয় না যে কোথায় ফিশ ল্যাডারটা আছে, সে তার নিয়মে এগোতে চায়, ফলে সে আটকে যায় এবং সেটা একটা, এটাকে আমরা বলছি হ্যাবিট্যাট ফ্র্যাগমেন্টেশন। এই হ্যাবিট্যাট ফ্র্যাগমেন্টেশনের সাথে সাথে আরেকটা জিনিস করছে, সেটা হচ্ছে নদী শুধু ফ্লোয়িং ওয়াটার নয়, ইট ক্যারিজ সেডিমেন্ট লোড, ইট সাপোর্টস বায়োডাইভার্সিটি। ফলে যখনই আপনি ইন্টারসেপ্ট করছেন, আপনি সামহাও জলটাকে বের করতে পারবেন যদি গেট খোলে, কিন্তু বেড লোড এবং সাসপেন্ডেড লোড সে ড্রপ করে যাবে, ড্রপ করতে বাধ্য। যার ফলে যখন ডিভিসি প্রথম তৈরি হচ্ছে, তখন দেখবেন যে ডিভিসি যে জল স্টোর করছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলছে তার 38% টেইল এন্ডে কৃষকের কাছে পৌঁছেছে, 62% কোথায় গেল? ইভাপোরেশন অ্যান্ড ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন লস, যেটা ফিরে গেছে। এইবার ইতিমধ্যে যখন এই এক্সপ্যানশনটা চলছে, তখন কৃষককে বলা হয়েছে যে উই ক্যান অ্যাচিভ হাইড্রোলজিক্যাল ইকুইটি। হাইড্রোলজিক্যাল ইকুইটি মানে একটা সর্বত্র জল পৌঁছবে, ইউ ক্যান চেঞ্জ ইউর ক্রপিং প্যাটার্ন। চিরায়তভাবে শুখা এলাকার কৃষকরা কখনো ধানের মতো ওয়াটার ইন্টেন্সিভ ক্রপ করতেন না, তাদেরকেও বলা হলো ইউ ক্যান ডু ইট। বাসমতি চাল, হ্যাঁ, এক্সট্রিমলি ওয়াটার ইন্টেন্সিভ ক্রপ। যখন জল এলো না, 62% ইভাপোরেশন ট্রান্সমিশন লস, তখন বলা হলো তোমাকে গ্রাউন্ড ওয়াটার টেবিল থেকে জল দিচ্ছি। গ্র্যাজুয়ালি স্টেপ বাই স্টেপ যদি আপনি ডেভেলপমেন্ট প্যারাডাইমটাকে দেখেন, ইট হ্যাড বিন গাইডেড বাই দ্য লজিক অফ প্রফিট। দ্য ইকোলজি অ্যান্ড সায়েন্স ওয়াজ গ্রসলি ডিনাইড। ফলে হিস্ট্রিটাকেও জানতে হবে। আমি আমার ছেলে মেয়েদের বলছি, যদি ইতিহাস না জানো তাহলে বর্তমান বুঝতে পারবে না, আর বর্তমান যদি না বোঝো তাহলে ভবিষ্যৎ দেখতে পাবে না। ফলে সায়েন্সের হিস্ট্রিটা, ডেভেলপমেন্টের হিস্ট্রিটাও ভালো করে বোঝো। যে সেডিমেন্ট লোড ট্র্যাপড হচ্ছে, ধরুন আমি যখন প্রথম রিসার্চ আরম্ভ করি, তখন ফারাক্কা পয়েন্টে, এটা আমি একেবারে 70s শেষের দিকের কথা বলছি, 80 দশকের গোড়ায়, ফারাক্কা পয়েন্টে সাসপেন্ডেড সেডিমেন্ট লোড আসতো 800 বিলিয়ন টন, মানে 80 কোটি টন। যখন 2015 সালে আমরা আইআইটির সাথে কাজ করছি, একটা গঙ্গা রিভার বেসিন ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করছি, তখন আমরা আরেকবার, আমি বললাম চলুন আরেকবার করে দেখি এখন সাসপেন্ডেড সেডিমেন্ট লোড কত। ওরা বলছে 170 মিলিয়ন টন। 800 মিলিয়ন টন টু 170 মিলিয়ন, 80 কোটি টন থেকে 17 কোটি টনে নেমেছে। এবার তার ইম্প্যাক্ট দেখুন। আমাদের সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ইউনেস্কো সাইট, সেখানে তার স্টেবিলিটি নির্ভর করে হাউ মাচ সেডিমেন্ট লোড ফ্লোজ ইনটু দি এস্টুয়ারি, কত সেডিমেন্ট লোড এস্টুয়ারি, যেটা ঠেলে সাগরকে দূরে সরিয়ে রেখে নতুন নতুন ভূমি তৈরি করে। গত 50 বছরে ডেটা যখন অ্যানালিসিস করছি, সেঞ্চুরি স্কেলে যখন দেখার চেষ্টা করছি, তখন আমি দেখছি যে আমাদের কোস্টাল ট্র্যাক থেকে 250 স্কোয়ার কিলোমিটার ভূমি ক্ষয় হয়েছে। সাগর ক্রমশ এগিয়ে 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 এসে ভূমিটাকে গ্রাস করছে। ফলে আপনি যখন ফারাক্কার ব্যারেজ তৈরি করেছেন, ইট ওয়াজ অ্যাবসলিউটলি এসেন্সিয়াল। সবসময় আমার মাঝে মাঝে মনে হয়, কারণ তা নাহলে ভাগীরথীর একটা পার্ট ড্রাই হয়ে যেত। কিন্তু যেটা ভাবা হয়নি, সেটা ন্যাশনাল মিটিং পয়েন্ট
ব্যালেন্স বিটুইন সেডিমেন্ট লোড অ্যান্ড দ্য বায়োডাইভার্সিটি এইটা ডিনাই হয়েছিল। ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের ডেল্টার ওপর একটা বিরাট চাপ পড়েছে। শুধু তো ফারাক্কা নয়, ডিভিসি, কংসাবতী, ময়ূরাক্ষী, যে সেডিমেন্ট লোড এসে আগে সমুদ্রকে ঠেলে সরিয়ে এই ডেল্টাকে তৈরি করেছিল, যদি এটা আজকে থেকে 20,000 বা 30,000 বছর আগে হতো, তাহলে এই ডেল্টা এখনো সোয়াম হয়ে থাকতো। ফলে আমাদের একটু ভাবতে হবে। ভাবাটা হচ্ছে সেটা হচ্ছে যে এটা যদি আমি ইকোসিস্টেমের দিক থেকে ভাবি, হাইড্রোপলিটিক্সের দিক থেকে ভাবি, আমাদের ভাবতে হবে হোয়ার ইজ দ্য রেশনাল মিটিং পয়েন্ট। ন্যাশনাল মিটিং পয়েন্ট মানে রামস্বামী আয়ার ছিলেন মিনিস্ট্রি অফ ওয়াটার রিসোর্সেস সেক্রেটারি। উনি 82-83 বছর বয়সে যখন মারা যান, আজকে থেকে বছর 4 আগে দিল্লিতে একবার আমার সাথে দেখা হয়, উনি একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছিলেন, আমার মাথার মধ্যে একদম গেঁথে গেছে। উনি বলেছিলেন, বললেন, when we joined Ministry of Water Resource, I was taught that more water you take away from the river, more you gain, more will be the GDP growth, more will be the development. After working for more than 5 decades as government servant and also as researcher, আমি এখন রিয়েলাইজ করি যে মোর ওয়াটার উই অ্যালাউড টু ফ্লো থ্রু দ্য রিভার, মোর উই গেইন। আমি বলি, হোয়াই স্যার? বললো, রিভার রেন্ডার মেনি অ্যাপারেন্টলি ইনভিজিবল সার্ভিসেস টু দি ইকোসিস্টেম অ্যান্ড সোসাইটি। আমি যেমন বলে, ইট ফ্লাশেস দ্য সেডিমেন্ট লোড, it flushes the pollution, it protects the biodiversity, it replenishes the floodplain ecology. এইগুলো তুমি 1000 কোটি টাকা খরচা করেও পারবে না। তুমি you can do selective dredging, you can select a portion of the river, dredge a portion of the, কিন্তু পুরো নদীটাকে, এটাই ইকোসিস্টেম, এটাই ফ্লুভিয়াল জিওমরফোলজি, এটাই হাইড্রোলজিক্যাল ব্যালেন্স। ফলে একটা ন্যাশনাল মিটিং পয়েন্ট দরকার। সেটা হচ্ছে যে সব রিভার, সব ড্যাম ভেঙে দাও, এটাও আমি বলছি না। আমি এটাও বলছি না যে গ্রাউন্ড ওয়াটার টেবিলে একদম হাত দিও না। আমি বলছি যে নেচারের যে রেপ্লেনিশ করার ক্ষমতা, সেইটাকে মাথায় রাখো। যেমন ধরো, খুব সহজ এক্সাম্পল করে বলছি, এটা ছেলে মেয়েদের জন্য। সেটা হচ্ছে 1800 মিলিমিটার যদি কোনো জায়গায় বৃষ্টি হয়, তাহলে ডেল্টার নিচের দিকে মোটামুটি 20%, মানে 360 মিলিমিটার মধ্যে গ্রাউন্ড ওয়াটারে যাবে, বা আরেকটু কম, 300 মিলিমিটার মধ্যে গ্রাউন্ড ওয়াটারে যাবে। এইবার এই 300 মিলিমিটার জল যদি আমি তুলে নিই, তাহলে পরের বর্ষায় নেচার এটাকে রেপ্লেনিশ করে দেবে। কিন্তু আমি যদি বোরো চাষ করতে গিয়ে 1000 মিলিমিটার জল তুলে ফেলি, এবং 1 কিলোগ্রাম বোরো ধান তৈরি করতে গিয়ে যদি 4000 লিটার বা 5000 লিটার জল খরচা করে ফেলি, তাহলে ইট ইজ সুইসাইডাল। আমার মনে আছে আনডিভাইডেড বেঙ্গলের চিফ ইঞ্জিনিয়ার, তিনি এই রিভার ম্যানেজমেন্টের দিকে তাকিয়ে বলেছিলেন যে ইউ আর মর্টগেজিং দ্য ফিউচার জেনারেশন ফর দ্য ইন্টারেস্ট অফ প্রেজেন্ট জেনারেশন। ফলে যারা হাইড্রোলিক ইঞ্জিনিয়ার, তারা দে আর ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু আমার মনে হয় ইট ইজ অ্যান ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স ইনভলভিং এগ্রিকালচার, বটানি, জিওলজি, জিওগ্রাফি অ্যান্ড মেনি আদার সায়েন্টিস্ট। সুতরাং we will have to take a interdisciplinary approach. We will have to understand how the hydrological system functions. আর যারা শাসন করেন, তাদের হাইড্রোপলিটিক্স থেকে একটু হাইড্রো উইজডমের দিকে সুইচ ওভার করা দরকার। এই হাইড্রো উইজডম includes the ecological understanding of the development. এক ভদ্রলোক, আমেরিকান প্রফেসর, তিনি একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছিলেন। যদি তুমি কখনো শুধু if you just ignore the environment for the sake of development, তুমি যদি ভাবো যে এনভায়রনমেন্টের থেকে ডেভেলপমেন্টটা বেশি গুরুত্বপূর্ণ, তাহলে যখন তুমি প্রফিটের টাকাটা, বিজনেসের টাকাটা গুনবে, দয়া করে তোমার নিঃশ্বাসটা বন্ধ করে একবার ভেবে দেখো যে কোন দিকে তুমি এগোচ্ছো। ফলে আমাদেরকে একটুখানি ভাবা দরকার, এই ওয়েস্টার্ন স্টাইল অফ ডেভেলপমেন্ট, এই ওয়েস্টার্ন স্টাইল অফ রিভার ম্যানেজমেন্ট, এটা থেকে সরে এসে একটা ইন্ডিজেনাস, একটা দেশজ নদী শাসনের ধারা আমরা প্রবর্তন করতে পারি, যেটার কথা ভাবতেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। আচার্য প্রফুল্লচন্দ্র রায় 1920-তে নর্থ বেঙ্গলে যখন ডিজাস্টার্স ফ্লাড হয়, খালি রেল লাইনটা তখন পাতা হয়েছে, ন্যারো কালভার্ট করে আচার্য লিখছেন, দিস গভর্নমেন্ট ইজ ক্রিমিনালি অ্যান্ড উইলফুলি রেসপন্সিবল ফর দিস ফ্লাড। তিনি বললেন, জলটা এমনি বেরিয়ে যেত, 2 দিন থাকতো, এখন তুমি এত ন্যারো করেছো ওর প্যাসেজ,
ওর বেরোবার রাস্তা পায় না। হোয়াট হ্যাড বিন 2 days flood ইজ বিকামিং 20 days flood। ফলে এই জায়গাটা থেকে আমি বলতে চাইছি যে দেশজ ধারাটা তৈরি করতে চেয়েছিলেন আচার্য জগদীশ চন্দ্র বসু, আর মেঘনাথ সাহা, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, এমনকি রবীন্দ্রনাথ পর্যন্ত। কারণ 1922 সাল যদি আমার স্মৃতি বিভ্রম না হয়ে থাকে, তিনি একটা, ওটা আছে জানেন তো, ডেভেলপমেন্ট, প্রগ্রেস অ্যান্ড ডেভেলপমেন্ট বলে একটা বই আছে, তার একটা বক্তৃতায় তিনি বলছেন, উই হ্যাভ বিন ড্র্যাগড বাই দ্য প্রসপারাস ওয়েস্ট বিহাইন্ড দ্য চ্যারিয়ট। আমাকে একটা রথের পেছনে বেঁধে দেওয়া হয়েছে আমাদেরকে। এই যে রথের পেছনে বেঁধে দেওয়া হয়েছে, রথটা এগিয়ে চলছে, আমি জিজ্ঞেস করছি হোয়াট ইজ দিস, আমাকে বলা হচ্ছে দিস ইজ ডেভেলপমেন্ট। আমি যখন জিজ্ঞেস করছি ডেভেলপমেন্ট ফর হোয়াট অ্যান্ড ডেভেলপমেন্ট ফর হুম, আমাকে বলা হচ্ছে ইউ আর রেডিকুলাসলি ওরিয়েন্টাল, তুমি প্রাচ্যের কবি, তুমি এত কথা বুঝতে পারবে না ডেভেলপমেন্ট ফর। বাট when I look at the deep ditches, যখন আমি দেখছি যে পৃথিবী ধরিত্রীর উপর একটা গভীর ক্ষতচিহ্ন রেখে দিয়ে এই রথটা এগোচ্ছে, তখন আমার উদ্বেগ হচ্ছে। ফলে উনি ওই ডেভেলপমেন্ট প্যারাডাইমটাকে চ্যালেঞ্জ করছেন, যার ফলে উনি দেখবেন 1922-এ উনি মুক্তধারা লিখছেন। যে মুক্তধারায় তিনি বলছেন যে এই নদী সবার, এই নদীকে তুমি এক দলকে বঞ্চিত করে আরেক দলকে দেবে, এটা হওয়ার কথা নয়। ফলে এই ফিলসফি অফ ডেভেলপমেন্ট, আমি বিশ্বভারতীতে কয়েকদিন আগে পড়াতে গেছিলাম, পরের মাস্টারমশাইদের, যে রবীন্দ্রনাথের ডেভেলপমেন্টের ফিলসফিটা কখন আপনারা পড়ার ছেলে নিলেন? আনফর্চুনেটলি আনসার ওয়াজ নো। ফলে আমরা এই রিজিওনাল সায়েন্স কংগ্রেসে যেটা আমি এক্সপেক্ট করবো, যে লেট আস কাল্টিভেট দ্য ইন্ডিজিনাস নলেজ, লেট আস কাল্টিভেট ওই গ্রামের মানুষটা যেটা জানে, যে নদীর কাছে থাকে। আমার একজন চিনি, তার নাম কেদার মণ্ডল, তিনি ঘর বাড়িয়েছেন 5 বার, হাতের পাতার মতো নদীকে চেনেন। তিনি নদী দেখে একবার আমাকে বলেছিলেন, দেখো এই যে ফারাক্কা ফিডার ক্যানাল দিয়ে যে জলটা দেখছেন না, এটা থিতানো জল। থিতানো জল মানে যে সেডিমেন্ট লোডটা ও ফেলে দিয়ে এসছে। বলে ও যেই ভাগীরথীতে পড়বে, ওর সেডিমেন্ট লোডটাকে আবার পিক আপ করার চেষ্টা করবে, যার ফলে পাড় ভাঙতে আরম্ভ করবে। আমি যখন ফারাক্কার টেকনিক্যাল ডিজাইন করছি, ওরা বলছেন, লিখছেন, যে ব্যারেজ ইজ ডিজাইন ইন সাচ এ ওয়ে দ্যাট ইট ক্যান ইন্ডিউস রিলেটিভলি সিল্ট ফ্রি ওয়াটার টুয়ার্ডস কলকাতা। ওই গ্রামের আনপর মানুষটা, উনি বলেন ওনার 7 পর্যন্ত বিদ্যে, তিনি কিন্তু সায়েন্সটা মাঠের থেকে শিখেছেন। আমি ঠিক এটাই চাইব রিজিওনাল সায়েন্স কংগ্রেসের, এটা কালটিভেট করে। এই ওয়েস্ট আমাদের অনেক কিছু দিয়েছে, কিন্তু একটা কথা মনে রাখতে পারবে যে সব সায়েন্স অনুকরণ করার মতো নয়, কিছু সায়েন্স রিজিওনালি ডেভেলপ করতে হয়। উইথ দিস ফিউ ওয়ার্ডস আই স্টপ হিয়ার। থ্যাংক ইউ অল ফর ইউর পেশেন্স।